আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় গদ্দার শব্দটা ব্যবহার করতেন নির্বাচনী প্রচারের সময়। মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় লোকজনকে গদ্দার দাগিয়ে দিতেন, এ বাংলা বিরোধী, এ বাংলার গদ্দার ইত্যাদি ইত্যাদি তৃণমূল কংগ্রেস বলতো না? মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করলেই বাংলা বিরোধী বলে দিত না? আজ আমি তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতাকে এই প্রশ্নটা করছি, দেশের সাথে গদ্দারি কেন করলে? কেন দেশের সাথে গদ্দারি করলে? কেন রাষ্ট্রের সাথে গদ্দারি করলে? কেন দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, বাংলা বিরোধী এই রাজনীতিটা 15 বছর ধরে করলে? আজ তার জবাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জবাব দিতে হবে আপনি কি দেশের সাথে গদ্দারি করলেন কিনা। আপনি এত বছরের মন্ত্রী, এত বছরের রাজনীতিবিদ, বিধায়ক, সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাবালক সাংসদ, আপনি তো একজন সিনিয়র পলিটিশিয়ান, আপনি দেশের সাথে কেন গদ্দারিটা করলেন? এই প্রশ্ন তো এবার উঠে যাচ্ছে। 15 বছর ধরে যে কাজটা ঝুলিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেস, শিল্পের জমি নয়, আমার দাদু, আমার ঠাকুরদা, তার জন্য কোনো জমি নয়, আপনার বাড়িতে আপনি বাগান বানাবেন বলে জমি নয়, পশ্চিমবঙ্গকে সিল করব, বাংলাদেশ লাগোয়া যে বর্ডার আছে সে বর্ডারকে সিল করব বলে সীমান্তের জমি, অর্থাৎ বর্ডার ফেন্সিং ল্যান্ড, সেই ল্যান্ড বা জমি 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় হস্তান্তর করতে পারেনি বিএসএফকে। চিকেন স্নেকে যে দুর্বলতাগুলো রয়েছে, সেই দুর্বলতা কাটানোর জন্য যে পরিমাণ জমি লাগবে রাজ্য সরকার 15 বছর ধরে দিতে পারেনি। শুভেন্দু অধিকারী 5 দিনে দিয়ে দেখিয়ে দিলেন যে আসলে দেশের সাথে গদ্দারিটা কোন দল করেছে, এবং এই গদ্দারির মূল্য তৃণমূল কংগ্রেসের সব নেতাকে দিতে হবে। তারা এত সহজে, আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় বলেছিলাম, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বলেছিলাম, আমি তো কিছু জানতামই না, আমাকে না জোর করে ফিডিং বোতল দিয়ে বা ওই চামচ দিয়ে যেভাবে খাইয়ে দেয় বাচ্চাদেরকে, সেভাবে আমাদেরকে খাইয়ে দেওয়া হতো কিছু কথা, এবার আমি সেটাই উগড়ে দিতাম। চলবে না। প্রত্যেকে গদ্দারি যারা করেছেন দেশের সাথে সবার হিসেব নেওয়া হবে, সববার হিসেব নেওয়া হবে। চিকেন স্নেককে যারা দুর্বল করার চেষ্টা করেছিলেন সববার হিসেব নেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নেতার হিসেব নেওয়া হবে যারা ভারতে থেকে, ভারতে খেয়ে, ভারতের থালাতে ফুটো করার চেষ্টা করেছিলেন। চিকেন স্নেকের যে জমি, সেই জমি না দিলে কার সুবিধা? বাংলাদেশের। কার সুবিধা? পাকিস্তানের। কার সুবিধা? ISI এর। কার সুবিধা? ডিপ স্টেটের। কার সুবিধা? মৌলবাদীদের। কার সুবিধা? কট্টরপন্থীদের। কার সুবিধা? জেহাদিদের। কেন করেছিলেন? কেন করেছিলেন? 15 বছর কেন জমিটা দেওয়া গেল না? এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের আজকের ডিবেট প্রথম প্লেট দেখাবো এবং তারপর ডিবেটে আসবো। আপনারা যুক্ত হন, ময়ূককে প্রশ্ন করুন এবং কমেন্ট করুন। বাংলার সঙ্গে গদ্দারি তৃণমূল কংগ্রেসের, কিভাবে গদ্দারি করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা, আর কয়েক মিনিটের মধ্যে বলবো, যেটা মিনমিনে মিডিয়া আপনাদেরকে দেখাবে না। সিনিয়র মিনমিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে দালালি করতে ব্যস্ত ছিল এই 15 বছর। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, মিনমিনে মিডিয়া 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে দালালি করতে বাধ্য ছিল। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে 15 বছর ধরে তারা টাকা খেয়েছে, তারা টাকা নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটসঙ্গী হয়ে এই মিনমিনে মিডিয়া এতদিন ধরে কাজ করেছে। মিনমিনে মিডিয়া কবে আপনাদেরকে বলেছে, হিসেব রাখতে পারছেন? চিকেন স্নেক নিয়ে ওই সিনিয়র মিনমিনে 1 ঘন্টার কোনো অনুষ্ঠান করেছে? 8 ঘন্টার কোনো অনুষ্ঠান করেছে চিকেন স্নেক নিয়ে? চিকেন স্নেক ছাড়ুন, গজওয়াতুল হিন্দ, গজওয়াতুল হিন্দটা কি রিপাবলিক বাংলা থেকে আপনারা জেনেছেন? ওই মিনমিনে চ্যানেল থেকে কোনোদিন জানতে পেরেছেন গজওয়াতুল হিন্দের এই টেরার মডিউলটা কি? কেন একটা AK-47 ছাড়া, একটা গ্রেনেড ছাড়া লাভ জেহাদের মাধ্যমে, ল্যান্ড জেহাদের মাধ্যমে এবং
কনভার্সন র্যাকেটের মাধ্যমে জনবিন্যাস পরিবর্তন করে গজওয়াতুল হিন্দ বানানোর টেরার মডিউল যে আইসিস নিয়েছিল, সেই আইসিসের একটা কোনো পর্দাফাঁস এই মিনমিনে মিডিয়াকে করতে দেখেছেন? করবেন না। তার কারণ মিনমিনে মিডিয়া জানতো মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই জেহাদিদের পাশে রয়েছে, রোহিঙ্গারা এর পাশে রয়েছে। 2026 সালে লাগাতার আমরা বলে গেছিলাম, আমি টানা বলে গেছিলাম, এবার লড়াইটা রাষ্ট্র বনাম রোহিঙ্গাদের। হয় মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রকে বেছে নিন, নয় মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাকে বেছে নিন। মিনমিনে মিডিয়া রোহিঙ্গাদেরকে বেছে নিয়েছিল। ও বাবা দেখো গরিব মানুষকে বের করে দিচ্ছে, চিরবির 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 করতে শুরু করেছিল। এবার চিরবির 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 করা শুরু হলো ওপারে, সীমান্তের ওপারে। আর মিনমিনে মিডিয়া পাল্টি খাচ্ছে। মিনমিনে মিডিয়া পাল্টি খেয়ে এখন বলছে, না না আমরা তো প্রথম থেকে বলেছিলাম ডিপ স্টেট একটা ভয়ঙ্কর জিনিস, না না আমরা তো প্রথম থেকে চিকেন স্নেক নিয়ে বলেছিলাম। আরে কবে বলেছিলেন দাদা, কবে বলেছিলেন? রিপাবলিক বাংলা না দেখালে এই প্রসঙ্গগুলো ধামাচাপা পড়ে থাকতো। জবাব চায় বাংলাতে একদিন নয়, দুদিন নয়, টানা 3 বছর ধরে আমি এই খবরটা করে গেছি, আমি চিৎকার করে গেছি। অনেকে আমাকে সাম্প্রদায়িক দাগিয়ে দিয়েছিল। কেন? কারণ আমি বলেছিলাম চিকেন স্নেক লাগোয়া যে জায়গাগুলো রয়েছে সেখানে রোহিঙ্গা কলোনি তৈরি হচ্ছে। আমরা ডিপ রিপোর্টিং করিয়েছিলাম, দেখিয়েছিলাম যে আসলে এটাও একটা টেরার মডিউল। আমাদের শিলিগুড়ি করিডোরের চারপাশে অবৈধ বিভিন্ন ইনস্টলেশন তৈরি করো, ধর্মীয় সংগঠন তৈরি করে দাও, ধর্ম প্রচারের জন্য অবৈধ মাদ্রাসা তৈরি করে দাও। কে পারমিশন দিচ্ছে, কে জলের লাইন দিয়ে দিচ্ছে, কে বিদ্যুতের লাইন দিচ্ছে, কেউ জানে না। রোহিঙ্গা কলোনি তৈরি হয়ে যাক, মাসুদ কলোনি চিকেন স্নেক লাগোয়া বিভিন্ন জায়গাতে তৈরি হয়ে যাক, এটা নিয়ে প্রশ্ন করেছিলাম। আর ম্যাপটা দেখাবো। কেন বারবার বলছি? আসলে এবার 2026-এর লড়াইটা রাজনৈতিক কোনো লড়াই ছিল না, এটা ভারতবর্ষের সবচেয়ে সেন্সিটিভ জিওপলিটিক্যাল লড়াই ছিল। এবং সেই লড়াইটা আরেকবার দেখে নিন। কেন আমি বারবার বলেছিলাম এবার হয় দেশকে বাঁচানোর বা দেশকে শেষ করে দেওয়ার লড়াই। বাংলার এই যুদ্ধ আসলে বাংলার নয়, ভারতের যুদ্ধ ছিল। 2.5 ফ্রন্টের এই লড়াই আপনারা দেখেছেন। সীমান্ত লাগোয়া যে বিধানসভাগুলো রয়েছে তার ঠিক ওপাশে জামাতিরা কি ভয়ঙ্করভাবে দাপিয়ে বেরিয়েছে। ভালো করে দেখুন, বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোকে বাঁচানোটা সবচেয়ে বড় প্রায়োরিটি ছিল। নদিয়ার করিমপুর, মহুয়া মৈত্র সাংসদ হিসেবে দেশের সাথে কি গদ্দারি করছেন কি করছেন না তার জবাব চায় বাংলা। কারণ মহুয়া মৈত্র এখনো হয়তো রোহিঙ্গাদের বাঁচানোর জন্য লড়াইটা করছেন। মহুয়া মৈত্র খুব ভালো করে জানেন করিমগঞ্জের ঠিক উল্টো দিকে জামাতিদের বেস ক্যাম্প তৈরি হয়েছে বাংলাদেশে। জামাতিদের বেস ক্যাম্প তৈরি হয়েছে চুয়াডাঙ্গার সীমান্ত লাগোয়া এলাকায়। তৃণমূল কংগ্রেস জানে না। তৃণমূল কংগ্রেস কি করেছে? টাকা নিয়ে আধার কার্ড দিয়ে গেছে। নদিয়ার এই চুয়াডাঙ্গা, করিমপুর, তারপরে ঝাউডাঙ্গায় এখানে জামাত যেভাবে জাঁকিয়ে বসেছিল। উত্তর 24 পরগনায় কেন? উত্তর 24 পরগনায় বাংলার মানুষ এককাট্টা হয়েছে। কেন সাধারণ মানুষজন বলছে এই জামাতিরা রাত্রির বেলা করে এসে লাউডস্পিকারে কি ভয়ঙ্কর কথা বলে। হাসনাবাদ, আমি তো স্যালিউট জানাবো। উত্তর 24 পরগনা, নদিয়া, এই সমস্ত কিছু ধরে রাখা যেত না। আপনি ভাবছেন শুধু মালদা মুর্শিদাবাদ? না, এবারের লড়াইটা উত্তর 24 পরগনা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গা ধরে রাখার ছিল। মুর্শিদাবাদের কথা বলছেন, এই মুর্শিদাবাদের ঠিক ওপারটা দেখতে পাচ্ছেন? লস্করে তৈবা, আইসিস এবং খুব নির্দিষ্টভাবে জামাতিরা একটা ইসলামিক ফ্রন্ট তৈরি করেছিল মুর্শিদাবাদের ঠিক উল্টো দিকে। চাপাই নবাবগঞ্জে বা জলঙ্গির আশেপাশে রাত্রির বেলা করে কারা চলে আসতো মাইকে জলসার নামে ভারত বিরোধী কি বক্তব্য পেশ করা হতো। রাজশাহী থেকে জলঙ্গিতে যারা চলে আসতো, এই সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না। 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে টেরর হাব তৈরি করার চেষ্টা করেছিলেন। এবং আজ আমি বলতে বাধ্য হচ্ছি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো চিকেন স্নেক যে কেটে ফেলার মারাত্মক পরিকল্পনাটা জেহাদিরা করছে তাতে উস্কানি দিয়েছিলেন বা ইন্ধন জুগিয়েছিলেন। হয়তো নরেন্দ্র দামোদর দাস মোদীকে চাপে ফেলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়
এই ভয়ঙ্কর মারাত্মক ডেসপারেট প্ল্যানটাতেও ইন্ধন জুগিয়েছিলেন। এরকম অনেকগুলো জায়গা রয়েছে, সারা দিন হয়তো চলে যাবে। আমি শুধুমাত্র এখন কয়েকটা জায়গা দেখালাম, এবং ওই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রিয় এই টুকরে টুকরে গ্যাং, যে টুকরে টুকরে গ্যাংয়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় জোটের কথা বলছেন, কি সাংঘাতিক। অতিবামদের সাথে জোটের কথা মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভোটে হারার পরে বলছেন। এবং এই অতি বামরা কি চেয়েছিল? শারজিল ইমাম বিরাট বলো শেকু মাকু, শারজিল ইমাম কি চেয়েছিল? আমি তো বলবো শারজিল ইমাম আয়, উমার খালিদ আয়, এবার চিকেন স্নেককে কেটে ফেলার ষড়যন্ত্র কর। শুভেন্দু অধিকারী শুধুমাত্র চিকেন স্নেককে সুরক্ষিত করবার মাস্টার স্ট্রোক দেননি, সিকিমের থেকে গোটা নর্থ ইস্টের যে রাজ্যগুলো রয়েছে তার যে মূল পয়েন্টগুলো, যেখান থেকে হাইওয়ে সম্প্রসারণের কাজ করাটা প্রয়োজনীয় ছিল বর্ডার রোড অর্গানাইজেশনের, সেই জমিটাও দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ প্রায় 7টা নতুন হাইওয়ে হবে। এখন একটা জায়গাকে যদি কাট অফ করার চেষ্টা হয়, আরেকটা জায়গা তৈরি হয়ে আছে যেখান দিয়ে আমাদের ট্যাঙ্ক ঢুকতে পারবে, যেখান দিয়ে আমাদের মিলিটারির গাড়ি ঢুকতে পারবে। আয় শারজিল ইমাম আয়, উমার খালিদ আয়, কাটতে আয়, আমরা বসে থাকবো মিষ্টি নিয়ে। আয় চলে এসো শারজিল ইমাম বাবা, উমার খালিদ, তোমার চাচাজানদের ডাকো, ডেকে এবার চিকেন স্নেক কাটার কথা ভাবো। কি বলেছিল শারজিল ইমাম? আপনি ভুলে গেছেন হয়তো, আমরা ভুলিনি। দেখুন এই আপনাদের চোখে, ও বাবা কি শিক্ষিত ছেলে, এই শিক্ষিত মাকু শেকু কি বলতো দেখুন। आज लोग हमारे पास हो ऑर्गेनाइज्ड, तो हम हिंदुस्तान और नॉर्थ ईस्ट को परमानेंटली कट कर सकते हैं। पर हम परमानेंटली नहीं तो कम से कम 1 आध महीने के लिए तो कट कर ही सकते हैं। मतलब इतना मवाद डालो पटरियों पर, रोड पे, उनको हटाने में 1 महीना लगे, है कि नहीं? जाए एयरफोर्स से असम को काटना हमारी जिम्मेदारी है। असम और इंडिया कट के अलग हो जाए, तभी ये हमारी बात सुनेंगे। असम में जो मुसलमानों का हाल है आपको पता है। যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, দুজন বিধায়ক এই মুহূর্তে রয়েছেন। তরুণজ্যোতি তিওয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটি জায়গার বিধায়ক, রাজারহাট গোপালপুর, এবং অরিজিৎ বক্সি দমদম এলাকার বিধায়ক। দমদমে শুধুমাত্র বিমানবন্দর নেই, দমদমের থেকে সোজা পেট্রাপোল যাওয়া যায়, দমদম থেকে হিঙ্গলগঞ্জ যাওয়া যায়। এবং তরুণজ্যোতি তিওয়ারি যেখানে বিধায়ক হিসেবে এবার দায়িত্ব পালন করছেন, তার থেকে একেবারে ঢিলছড়া দূরত্বে মাসুদ কলোনি, খুনি বস্তি, এরকম একাধিক জায়গা রয়েছে যেখানে আমরা রিপাবলিক বাংলা টানা দেখিয়ে গেছে কি করে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঘাঁটি গেড়ে বসে রয়েছে। আমি তরুণজ্যোতির কাছে যাব, কিন্তু তার আগে এই বাংলাদেশি চাচাজানরা, আমার ব্যক্তিগত ধারণা বাংলাদেশে আপনারা হয়তো অনেকেই জানেন, বাংলাদেশের 1 নম্বর নিউজ চ্যানেল কোনো বাংলাদেশি চ্যানেল নয়, বাংলাদেশের 1 নম্বর নিউজ চ্যানেল রিপাবলিক বাংলা। চাচাজানরা আমাদেরকে দেখতে খুব ভালোবাসে, কিন্তু এই চাচাজানদের আজকে বাড়িতে হয়তো খাবার দাবার বন্ধ হবে, কারণ শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যে ভয়ঙ্কর জিনিসটা করেছেন, কাল থেকে ডিপোর্ট এবং ডিলিট করার যে স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখেছিলেন, সেটা বাস্তবায়িত হবে। এবং চাচাজানরা কি বলেছিল এই চিকেন স্নেক কাটার কথা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় শুনেও হজম করে নিয়েছিলেন, শুভেন্দু অধিকারী হজম করার লোক নন, পাল্টা দিলেন, সেটা একবার মনে করাই আপনাদের। পুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আমরা সৈনিক, আমরা মরে যাই নাই, আমরা সৈনিক, আমরা ট্রেনিং জমা দেয় নাই। আমি লন্ডনে থাকি, আমি লন্ডন থেকে এসেছি, পাশে আমার নির্ভর কথা বলে। আমরা বলে দিচ্ছি, আমরা ইন্ডিয়া, আমরা মোদি, আমরা তোমাদের বলে দিচ্ছি সাবধান হয়ে যাও। আমি তরুণজ্যোতি তিওয়ারির কাছে যাব। তরুণজ্যোতি তিওয়ারি, আমি শুরুটাই যে কারণে আপনাদের গিয়ে করতে চাইছি, দুজন এই মুহূর্তে বাংলার দর্শকরাও আপনাদের দুজনকে দেখছে, অত্যন্ত মানে সাধারণভাবে বাংলার মনে হবে হয়তো যে শহরের 2 বিধায়ককে নিয়ে আজকে ময়ূক অনুষ্ঠান করছে, কিন্তু না, এই দুটো জায়গাতে মুর্শিদাবাদ, মালদা, জলঙ্গির বিভিন্ন বিধায়ক যারা রয়েছেন তারা তো নিজেদের লড়াইটা লড়ছেন, কিন্তু আপনাদের লড়াইটা আরও বেশি। মাসুদ কলোনি, ঘুনি বস্তি, এই বিভিন্ন জায়গায়। এবং আমার মনে আছে এখানে গবেষক জিষ্ণু বসু বসে আমারই অনুষ্ঠানে প্রথম বলেছিলেন, এবং পরে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি তিনি বলেছিলেন যে নিউক্লিয়ার ফিজিক্সের যে
অর্গানাইজেশনটি রয়েছে, যে ইনস্টিটিউশনটি রয়েছে বিধাননগরে, আমি নির্দিষ্টভাবে অ্যাড্রেস বলছি না, তার পেছনেও নাকি রোহিঙ্গা কলোনি তৈরি হয়ে গেছে। এগুলোকে কমব্যাট করবেন কি করে আপনারা? ময়ূক, কতগুলো জিনিস প্র্যাকটিক্যাল বোঝার চেষ্টা করো। বারুদের স্তূপে দাঁড়িয়ে আছো, একটা দেশলাই আর পশ্চিমবঙ্গ শেষ। 24 পরগনা উত্তর এবং দক্ষিণ, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দুটো দিনাজপুর। ফ্যাক্ট হচ্ছে হিন্দু আজকে মাইনরিটি। ফ্যাক্ট হচ্ছে যারা মুসলিম আছেন তারা ভারতীয় মুসলিম বেশিরভাগ নয়, বেশিরভাগ ওই পার থেকে আসা। অর্গানিক গ্রোথ হয়নি, অর্থাৎ বংশবৃদ্ধির ফলে হয়নি, এটা হয়েছে ইললিগাল ইনফিলট্রেশনস। যেখানে আমরা দাঁড়িয়ে আছি, ধরো আমি সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, সাউথ দমদম মিউনিসিপ্যালিটির স্পেসিফিক একটা এলাকা আছে, ওখানে কিছু অস্থায়ী বসতি আছে। প্রচারের সময় আমি গিয়েছিলাম, তারা কথা বলতে চায় না, কারণ 100 ঘর মোটামুটি থাকে, তার মধ্যে 30-40 জন ভোটার, বাদবাকি ঠিক নেই। কথা শুনে বুঝতে পারবে এখানকার সাথে ঠিক ম্যাচ করে না। এসআইআর পরে আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম। আমরা দেখলাম এলাকা থেকে ডোমেস্টিক হেল্প হাওয়া হয়ে গেল। আমরা দেখলাম র্যাক পিকার্স তারা হাওয়া হয়ে গেল। বেশ কিছু রিক্সা চালক, ভ্যান চালক হাওয়া হয়ে গেল। রাজারহাট গোপালপুরের মধ্যে শতরূপাপল্লীর কথা বলি আমি, শতরূপাপল্লীর মধ্যে এখনও কিছু টোটো দাঁড়িয়ে আছে, টোটোর মালিকদের খুঁজে পাওয়া যায় না। কিছু বাড়ি ফাঁকা আছে, বাড়িতে কারা থাকতো আর খুঁজে পাওয়া যায় না। লোকাল কাউন্সিলর তাদেরকে বসিয়েছিল। এরকম করে রাজারহাট গোপালপুরে বিভিন্ন জায়গায় একই দৃশ্য, বিভিন্ন বস্তিতে একই দৃশ্য। এরা কারা? তুমি এটা কথা বলছো, খুব ফ্যাক্ট। বিপিন রাওয়াতজি সেই বিখ্যাত কথা, 2.5 ফ্রন্ট ওয়ার। 2 ফ্রন্ট তো আমরা বাইরের এনিমির সাথে লড়ছি, এই 0.5 এটা ওল্ড ওয়ার ট্যাকটিক্স, যে ভিতরের মধ্যে লোক ঢুকিয়ে দাও তারা যুদ্ধটা করবে, এবং সেটাই হচ্ছে। দেশের মধ্যে থেকে উই পোকার মতো দেশটাকে শেষ করে দিচ্ছে এরা। আমি আবার বলছি, এরা ভারতীয় মুসলমানদের অধিকার কেড়ে নিচ্ছে, ভারতীয়দের অধিকার কেড়ে নিচ্ছে, ভারতীয় হিন্দুদের অধিকার কেড়ে নিচ্ছে, ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে, এবং এটা ওয়েল প্ল্যান্ডভাবে করা হয়েছে। তোমার মিশন 2047 PFI সেই ডকুমেন্টারি নিশ্চয় মনে আছে, 2047-এর মধ্যে ভারতকে মুসলমান রাষ্ট্রতে পরিণত করতে হবে, এবং সেদিকেই যাচ্ছিল। পশ্চিমবঙ্গে আজ এই সরকার পরিবর্তন না হতো, পশ্চিমবঙ্গের অবস্থা কী হতো? বাংলাদেশের বর্ডারটা দেখলে বোঝা যায়। পশ্চিমবঙ্গের সাথে যেগুলো বর্ডার শেয়ার করে ইন্ডিয়া, প্রত্যেকটা জামাতের দখলে আছে, জামাতি অ্যাক্টিভিটি বেড়ে গেছে এখানে। পশ্চিমবঙ্গের বুকে জামাত অ্যাক্টিভ আছে, SDPI অ্যাক্টিভ আছে, তৃণমূলের সংগঠনগুলো যা তৃণমূলের শাখা সংগঠন হিসাবে কাজ করেছে। এরা ডিভাইড করেছে হিন্দুদের, এরা মুসলমানদের তোল্লায় দিয়েছে, কোনো স্টেপ নেয়নি। আমি আবার বলছি, ভারতীয় মুসলমান যারা আছে, যারা ভারতবর্ষটাকে ভালোবাসে, তাদেরকে নিয়ে কোনো প্রবলেম নেই। আমাদের আবুল কালামের মতো মুসলমানদের নিয়ে কোনো আপত্তি নেই, শারজিল ইমামের মতো মুসলমানদের সাথে যেটা হওয়া উচিত সেটাকে আমরা সম্পূর্ণ সাপোর্ট করি। এদের থাকার অধিকারটা নেই। ঠিক ঠিক। এবং রিপাবলিক বাংলাও লাগাতার এই কথাই বলে গেছে। চিকেন স্নেক নিয়ে আমি বলতে বাধ্য হচ্ছি, চিকেন স্নেক নিয়ে আজ অনেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ঘোষণার পর ঝাঁপিয়ে পড়ে কে কত বেশি চিকেন স্নেক নিয়ে জানে সেটা নিয়ে লাফালাফি শুরু করেছে। কিন্তু যেদিন আমি প্রথম থেকে বলেছিলাম 2024-এর 5ই আগস্ট প্রথম দিন থেকে, প্রথম সন্ধ্যে থেকে এই জবাব চায় বাংলাতে আমরা একটা স্ট্যান্ড নিয়েছিলাম যে এরা জেহাদি। আজ বাংলাদেশে এটা নিয়ে নাচানাচি শুরু হলে কাল এই মডেলেই ভারতে জেহাদ, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, কনভার্সন জেহাদ এগুলো বাড়বে, এবং বাংলাকে ধরে রাখা যাবে না। বাংলা এবং 7 সিস্টারকে কাট অফ করার জন্য এই প্ল্যানটা ডিপ স্টেট করেছে। বাংলাদেশিরা আক্রমণ করতে ছাড়েনি। আমি বাংলাদেশের সমস্ত মানুষের কথা বলবো না, বাংলাদেশের নির্দিষ্টভাবে জামাতি জেহাদি যারা রয়েছে, মৌলবাদী যারা রয়েছে, তাদের সাথে হাতে হাত মিলিয়ে মিনমিনে মিডিয়া চেষ্টা করেছিল আমাকে বা রিপাবলিক বাংলা সমগ্রভাবে নিচে নামানো। আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি আজকে, এবং আমার মজাও লাগছে। সেদিন তৎকালীন ওই চাচাজান মোহাম্মদ ইউনুস, অশিক্ষিত মোহাম্মদ ইউনুস, সে নিজের টিমকে লাগিয়ে দিয়েছিল ময়ূক রঞ্জন ঘোষকে দাবায় রাখার জন্য। দাবায় রাখতে তো পারলেই না, উল্টে ওপার থেকে যারা এপারে চলে এসছে তারা সবাই এবার 2026-এ এককাট্টা হয়ে বলে দিল যে উদ্বাস্তু একবার হয়েছে, আর হব না। একবার দেখে নেব ঠিক কিভাবে ক্ষতবিক্ষত করার চেষ্টা হয়েছিল বাংলাদেশি মৌলবাদী জেহাদিরা, কিভাবে ক্ষতবিক্ষত করার চেষ্টা করেছিল আমাদের, কিন্তু আমরা মাথা নত করিনি, চোখে চোখ রেখে। সেদিনও বলেছিলাম, আজও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুন নিয়ে খেলেছিলেন, আপনারা হয়তো দেশের সাথে গাদ্দারি করেছিলেন,
এবং বাংলাদেশের ডিপ স্টেট বোধহয় সবচেয়ে বেশি তালি বাজিয়েছে যখন আপনি বিএসএফকে গাল দিয়েছেন, যখন আপনি ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে মস্করা করেছেন, যখন আপনি ভারতের প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়েছেন, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ ছুড়েছিল ওই নাবালক সাংসদ। দেখুন, আরে একটা কি জানি একটা লাফালাফাই গিয়ে পেটের ভিতরে এত হিংসা, বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। এই ময়ূখ রঞ্জন ঘোষকে দেখলে আমার মনে হয় জুতা দেয়া ফিরায়। ময়ূখ বাংলাদেশ শেষ হওয়ার জন্য জন্ম নেয় নাই। কিন্তু বাংলাদেশ এখনো মৌলবাদী মুক্ত হতে পারেনি। বাংলা যাতে মৌলবাদী মুক্ত হয় তার জন্য অ্যাকশন শুরু হয়ে গেছে। আমি ঐতিহাসিক যে দৃশ্য, সেই দৃশ্যটা দেখাবো এবং তারপর অরিজিৎ বক্সির কাছে যাব। অরিজিৎ বক্সু আবারও বলছে খুব সেন্সিটিভ একটি বিধানসভার তিনি বিধায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন। আমি প্রথমে ব্রেকিং নিউজটা নিয়ে নিই শুভেন্দু অধিকারীর এক সিদ্ধান্তেই সব প্ল্যান বানচাল হয়ে গেল। ডিপ স্টেটের সব প্ল্যান বানচাল। চিকেন স্ন্যাক সুরক্ষিত করে নিল ভারত। 15 বছর তৃণমূল কংগ্রেস দেশের সঙ্গে গদ্দারি করে 1 একর জমি দিতে নারাজ ছিল। চিকেন স্নেকে ধাপে ধাপে জমি দেওয়া শুরু হয়ে গেল। ধাপে ধাপে বাংলাকে বিচ্ছিন্ন করার প্ল্যান ভেস্তে গেল। বাংলাদেশের সঙ্গে যুক্ত করার মহা ষড়যন্ত্র ভেস্তে গেল। ডিপ স্টেটের মাথায় হাত। সেই ঐতিহাসিক দৃশ্য এই মুহূর্তে দেখাবো। যেখানে নির্দিষ্টভাবে 15 বছরে যে কাজটা করা সম্ভব হয়নি সেটা 5 দিনে শুভেন্দু অধিকারী করলেন। সেই ছবিটা মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর আটকে রেখেছিলেন কাজ, 5 দিনে শিলিগুড়ি করিডোরের 120 একর জমি 9 দিনেই জমি হস্তান্তর করে দিলেন শুভেন্দু অধিকারী। চিকেন স্নেক সুরক্ষিত করতে রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শুনবো। ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 4000 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার, বাকি 4টে রাজ্যে ওখানকার রাজ্য সরকার বিএসএফ এর চাহিদা মতো পূর্ণাঙ্গ জমি হস্তান্তর করেছে। আমাদের এই রাজ্যে 2200 কিলোমিটারের মধ্যে 1600 কিলোমিটার ফেন্সিং রয়েছে। অ্যাপ্রক্স 600 কিলোমিটার ফেন্সিংয়ের জন্য আমাদের সীমান্তে যে কাঁটা তার সম্পূর্ণ করতে আমরা পারিনি। এর মধ্যে 555 কিলোমিটার এমন এলাকা রয়েছে যেখানে রাজ্য সরকার চাইলে বিএসএফকে জমি দিতে পারত, কিন্তু বিগত রাজ্য সরকার রাজনৈতিক কারণে, ভোট ব্যাংকের জন্য এবং তাদের যে হাই অ্যাপিজমেন্ট তুষ্টিকরণ তোষণের এজেন্ডা ছিল সেই কারণে তারা হয়তো দেয়নি। অরিজিৎ বক্সী এই মুহূর্তে রয়েছেন। অরিজিৎ দা, আমি প্রথম থেকে যেটা বলছি, আপনি দমদমের বিধায়ক এবং আমি জানি যে দমদম কোনো বিমানবন্দর মানে দমদম আর দমদম মানে বিমানবন্দর নয়। অনেক সেন্সিটিভ জায়গা আছে, অনেক কমপ্লেক্সিটি আছে। কি করে রাষ্ট্র সুরক্ষা, রাষ্ট্র নির্মাণে দমদম ভূমিকা পালন করবে? কারণ আপনার ওখানে যদি কেউ ঘাঁটি গেড়ে বা বাড়ি ভাড়া নিয়ে থাকে, আমি এর আগেও দেখেছি বিভিন্ন আজাদ মল্লিকের মতন পাসপোর্ট র্যাকেটে কি সহজে বাড়ি ভাড়া পেয়ে গেছিল জঙ্গিরা। এটা যদি এই সরকারের আমলেও চলে তাহলে মুশকিল আছে। অরিজিৎ দা, ময়ূক, দমদম একদমই ঠিক বলেছো। দমদম মানে যেমন বিমানবন্দর, একইভাবে দমদম এক নম্বর গেট, যেটা যশোর রোড এবং ভিআইপি রোডের জাংশন, এয়ারপোর্ট 1 নম্বর গেট। আমি আজ থেকে বেশি দিন নয়, যেহেতু আমি স্থানীয় বাসিন্দা, আমি তোমাকে বলতে পারি দীর্ঘদিন ধরে ওখানকার যে কোনো স্থানীয় বাসিন্দার কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করো যে রাত্রিবেলা ওখান থেকে যে গাড়িগুলো পাস করে 407-এর উপর ছাউনি দিয়ে, টাটা 407 গাড়ি, তার উপর ছাউনি দিয়ে তার মধ্যে পিলপিলিয়ে লোক গাঁতিয়ে বসে রয়েছে, তারা পাস করে
কেউ ওদিক থেকে মানে যশোর রোডের দিক থেকে এসে ভিআইপি রোড ধরে নিউ টাউনের দিকে বেরিয়ে যাচ্ছেন, যেটা তরুণ একটু আগে বলছিল কয়েকটা জায়গার নাম। আবার কেউ বা নাগের বাজারের দিক থেকে এসে বিরাটির দিকে, বাঁকড়ার দিকে এবং আমাদের ওখানে সাপুইপাড়া এই সমস্ত এরিয়ার দিকে চলে যাচ্ছে। আমি নিজে বহুবার রাত্রিবেলা দেখেছি যে এই সমস্ত মুখগুলো আমাদের পরিচিত নয়, তাদের বেশ ভূষা, অবয়ব এবং তারা যে সমস্ত শব্দবন্ধ নিজেদের মধ্যে ইউজ করে এগুলো কিন্তু আমাদের খুব একটা পরিচিত নয়। আমরা বেশ কয়েকবার স্থানীয় ভারতীয় জনতা পার্টির লোকাল ইউনিট থেকে আমরা কয়েকবার, যখন আমরা বিরোধী দলে ছিলাম, আমরা বেশ কয়েকবার পুলিশকে সতর্ক করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে সময় পুলিশকে আমরা কিন্তু কোনো সদর্থক ভূমিকা নিতে দেখিনি। দ্বিতীয়ত যে বিষয়টা, যে তোমার যদি মনে থাকে যে 2017 2 জুন একটি নাবালক ছেলের একটি পোস্টের উপর ডিপেন্ড করে পোস্টকে নিয়ে একটা বিতর্ক তৈরি হলো এবং ভাবা যায় না আধ ঘন্টার মধ্যে বাদুড়িয়া থানার সামনে 8000-এর কাছে লোক। বারে বারে তখন বলা হয়েছিল যে এই ধরনের ইনসিডেন্টগুলো এগুলো স্পন্টেনিয়াসলি হতেই পারে না। স্পন্টেনিয়াসলি 8000 লোককে আধ ঘন্টার মধ্যে একটা থানার ঘেরাওতে নিয়ে চলে আসা, আমি বলবো বিশ্বের লার্জেস্ট যে কোনো পলিটিক্যাল পার্টির পক্ষেও খুব কঠিন। বারে বারে এলাকার মানুষ বলেছিল সেই বসিরহাট বাদুড়িয়া দাঙ্গার ঘটনায় 8 দিন ধরে যে দাঙ্গা চলেছিল, মায়েদের সম্মানহানি হয়েছিল, আজও ওখানকার লোকেরা মনে তারা পুষে রেখেছে যে ইছামতির উপর যে ব্রিজ, সেই ব্রিজের উপর একটা বরযাত্রীর বাসের সাথে কি ধরনের নক্কারজনক আচরণ করা হয়েছিল। এলাকার লোকেরা, হিন্দু ভাই বোনেরা বলেছিল যে এই ঘটনা ঘটার 7-8 দিন আগে থেকে কন্টিনিউয়াসলি যে পোরাস বর্ডার, বসিরহাট বাদুড়িয়া ধরে বিস্তীর্ণ অঞ্চল, সেখানে যারা ওপারে সীমান্তের ওপারে নিত্যদিন যাদের ওয়াচ করতে শোনা যায়, তারা নাকি ওপার ছেড়ে এপারে প্রায়শই এসে ওই ওয়াচ জাতীয় বিভিন্ন অনুষ্ঠান করছিলেন এবং সেখান থেকে খুব পরিষ্কার প্ররোচনামূলক বক্তব্য বারে বারে রাখা হচ্ছিল। তো therefore এটা একটা অর্গানাইজড র্যাকেট ছিল। কেন বারে বারে কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জিকে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 15 বার, ওপেন চ্যানেলে বলছি, তুমিও বলেছো, 15 বার চিঠি দিয়েছে যে এই পোরাস বর্ডারকে সুরক্ষিত করার জন্য, কাঁটাতার দিয়ে ঘেরার জন্য আপনি ইমিডিয়েট জমি অ্যালটমেন্ট করুন অ্যাকুইজিশন করে। আজকে কই কোনো অসুবিধা হলো না আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী? জায়গাতে একটু থামাচ্ছি, 555 555 এটা গোটা বাংলার জানা উচিত এই সংখ্যাটা। 555 555 একর জমি চাইলেই রাজ্য সরকার 15 বছরের মধ্যে যে কোনো একটা বছর দিয়ে দিতে পারতো। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে হ্যাঁ, বিভিন্ন জায়গায় জমি সংক্রান্ত সমস্যা ছিল, আমি নিজে ফাইল দেখেছি, কিন্তু 555 একর জমি ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া যেত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় দেননি এবং ঠিক সেই ব্রেকিংটা নেব এবং শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটাও শুনবো। কি মারাত্মকভাবে চিকেন স্নেক এবং গোটাই বাংলাদেশ বর্ডারকে খুলে রেখে দেওয়ার প্ল্যান করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। জাস্ট ভাবুন, চিকেন স্নেক দুর্বল করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই জমি দিয়ে দিতে পারতেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে সীমান্ত খোলা রাখা হয়েছিল। যে কাজ করতে সময়ে ব্যয় হতো মাত্র 1 বছর, সেই কাজ 15 বছরেও হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য তোষণের রাজনীতি করেছিলেন। সীমান্তের 555 কিলোমিটার তার দেওয়া কঠিন ছিল না। মাফ করবেন, 555 একর নয়, 555 কিলোমিটার। 555 কিলোমিটার তার, কাঁটা তার দেওয়া যেতেই পারতো যে কোনো সময়। একমাত্র ভোট ব্যাংক এবং তোষণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এটা করতে দেননি। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই কথা বলেছেন। এক্স্যাক্টলি কি বলেছেন একবার শুনবো। 555 কিলোমিটার এমন এলাকা রয়েছে যেখানে রাজ্য সরকার চাইলে বিএসএফকে জমি দিতে পারত, কিন্তু বিগত রাজ্য সরকার রাজনৈতিক কারণে, ভোট ব্যাংকের জন্য এবং তাদের যে হাই অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, তোষণের এজেন্ডা ছিল, সেই কারণে তারা হয়তো দেয়নি। এবং ঠিক সেই জায়গা থেকে আরেকটা জিনিস কাল হতে চলেছে। কালকে অনেকগুলো জিনিস আছে, মানে যারা
মিডিয়াতে আছেন তারা একটা ক্যালেন্ডার মেনটেন করেন, তরুণ জ্যোতিদের মতন বা অরিজিৎ দাদের মতন আইনজীবীরাও একটা ডায়েরি মেনটেন করেন, কবে কি হিয়ারিং আছে, কবে কোন মামলা আছে। আমরাও মিডিয়াতেও এইটা মেনটেন করি। কালকে একটা খুব গুরুত্বপূর্ণ মামলাও রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষ, তিনিও ভয় পাচ্ছেন অ্যারেস্ট হয়ে যাওয়ার। তার একটা অ্যান্টিসিপেটরি বেলে জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে একটি মামলা রয়েছে। কাল আরেকটা ঘটনা ঐতিহাসিকভাবে বাংলায় ঘটতে চলেছে, ফলতার উপনির্বাচন ছাড়া। কাল থেকে রাজ্য পুলিশ চিরুনি তল্লাশি শুরু করতে চলেছে এবং সেই ব্রেকিং নিউজটাও এই মুহূর্তে নেব। বাংলাদেশি অনুপ্রবেশকারী খেদানো শুরু হতে চলেছে কাল থেকে। রাজ্য পুলিশ যে কাজটা 15 বছরে করতে পারেনি, শুভেন্দু অধিকারী পুলিশ মন্ত্রী হওয়ার 9 দিনের মাথায় এবার আইন মেনে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ ডিটেক্ট করা শুরু করবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। আগে মমতা বন্দ্যোপাধ্যায় হাত পা বেঁধে রেখে দিয়েছিলেন পুলিশ কর্মীদের। নির্দিষ্টভাবে বলা ছিল কোনো অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের পেলেও তাদেরকে ধরা যাবে না, তাদেরকে ইন্টারোগেট করা যাবে না, তাদেরকে ছেড়ে দিয়ে আসতে হবে। কাল থেকে শুরু আইডেন্টিফাই করা, ডিটেক্ট করা এবং তাদেরকে ডিপোর্ট করার জন্য বিএসএফকে নির্দেশ এবং অনুরোধ করা। কি বলেছেন শুভেন্দু অধিকারী, একবার শুনবো। আমাদের ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফের হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। ডেটটা আবার বলি, 14/5/2025, অর্থাৎ কার্যত 1 বছরেরও বেশি আগে। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএতে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফের হাতে, এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন নিঝুম মজুমদার। নিঝুম মজুমদার গ্লোবালি পলিটিক্যাল কমেন্টেটর এবং বাংলাদেশে জন্ম হলেও নিঝুম মজুমদার এই মুহূর্তে বাংলাদেশে তিনি ফিরতে পারেননি। তিনি সবচেয়ে বড় ভিকটিম বোধহয় এই জেহাদ এবং ডিপ স্টেটের যে কনস্পিরেসি বাংলাদেশে চলছে। কানাডাবাসী, আমেরিকাবাসী নিঝুম মজুমদার এই মুহূর্তে কলকাতায় রয়েছেন। এবং নিঝুমদা, আপনার সামনেই আমি এটা বলতে চাইছি দুটো জিনিস। এক হচ্ছে, যেহেতু আমাদের দেশের মাননীয় বিধায়করাও বসে রয়েছেন এবং আপনি গ্লোবালি বিভিন্ন বিষয় নিয়ে জিওপলিটিক্যাল আলোচনা করেন, আমি অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে আপনার সাথে কোনো আলোচনা করছি না বা আমি চাইছিও না আপনি বলুন। এটা আমি ভারতবর্ষের বিধায়ক যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করব। 2, আপনি নিজে জন্মসূত্রে বাংলাদেশি, আপনি পাসপোর্ট, ভিসা সহ এই বাংলাতে বারবার এসেছেন, বিভিন্ন কাজে এসেছেন, কিন্তু নিঝুমদা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এই অপারেশনটা শুরু করতে হয়েছে এবং এটা জারি থাকবে।
কারণ আপনি নিজে 2024-এর 5ই আগস্ট থেকে প্রথম থেকে আমাকে বলেছিলেন যে ময়ূক তোমরা ঠিক লাইন নিচ্ছ, এটা ডিপ স্টেটের কনস্পিরেসি এবং এটার টার্গেট বাংলাদেশ নয়, এটার টার্গেট তোমরা। চিকেন স্নেক আলাদা করার ডিপ প্ল্যান আমি জানি না তোমাদের দেশের রাজ্য সরকারে যারা রয়েছে তারা কেন বুঝতে পারছে না। আজকেও কি আপনি এটাই বলবেন? অনেক অনেক ধন্যবাদ ময়ূকদা আপনাকে। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি জাস্ট কয়েকটা উদাহরণ আপনাকে যদি দেখাই, সেটা হচ্ছে যে আপনি যদি গত 5 বছরে কিংবা যদি 2013 সালে যখন বাংলাদেশের গণজাগরণ মঞ্চ হলো, আমরা দেখেছি যে ব্লগারদেরকে খুন করেছে বাংলাদেশে, কিন্তু তাদের স্থান শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে কলকাতাতে, পশ্চিমবঙ্গে। আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর খুনিরা এখানে তারা খুবই ভালোভাবে বেঁচে বর্তেছিল। কিন্তু এটা তো ভারতবাসীর কখনো অকল্পনীয় ব্যাপার ছিল যে বাংলাদেশের একটা সন্ত্রাসী যে ধর্মকে ব্যবহার করে মানুষ জবাই করছে, খুন করছে, তার জন্য একটা সেফ হেভেন হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ। এইটা শুধু আমাকে বাংলাদেশি হিসেবে আমি বলবো না, একটা গ্লোবাল সিটিজেন হিসেবেও যদি আমি চিন্তা করি, এটা তো একটা অকল্পনীয় ব্যাপার। পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক একটা রাষ্ট্রে এটা ঠিক কেন হয়েছে, কিভাবে হয়েছে? এটা তো কোনো সুস্থ মানুষ চাইতে পারে না। এখানে জামাতে ইসলামের লোকেরা বাংলাদেশে এখানে কলকাতাকে টার্গেট করছে, এটা কি রিয়েল? এখানে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে আমি এখানকার ইন্টারনাল রাজনীতি নিয়ে আমি কোনো কথা বলবো না, কিন্তু আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম। আমি একটা জিনিস শেয়ার করতে চাই দর্শকদের সাথে, একটা ট্রিভিয়া। এই মুহূর্তে যে ফ্রেমে যে 3 জন রয়েছেন, 2 জন ভারতের এবং একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের, একটা স্বনামধন্য শেখ হাসিনা জমানার স্বনামধন্য সলিসিটারদের মধ্যে একজন নিঝুমদা কলকাতা হাইকোর্ট, এবং বাকি যে আদালতগুলোতে যারা রয়েছেন তারাও হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 3 জন আইনজীবী এই মুহূর্তে বসে রয়েছেন ফ্রেমে। বলুন। আমি যে কথা বলছিলাম, আসলে আমি অস্ট্রেলিয়া সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আমি ইংল্যান্ডেও কনসালটেন্ট হিসেবে প্র্যাকটিস করি। আমি শুধু এই ব্যাপারটা আমার কাছে একটা বিস্ময়কর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই ইলেকশনের পরে সবচাইতে বেশি অখুশি হয়েছে বাংলাদেশের জামাতে ইসলামী এবং বাংলাদেশে যারা মৌলবাদী আছে তারা। এটা আমার কাছে খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার। তারা বলছে যে তারা এই ইলেকশন মানে না। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যদি আমি কোনো ধর্মের বিষয়ে কথা বলবো না, খুবই ক্যাটাগরিক্যালি যদি তাকাই, তাহলে বাংলাদেশের মৌলবাদীরা সবচাইতে বেশি অখুশি হয়েছে কেন? এখানে তো ব্যাপারটা খুবই সিম্পল, যে যারা বাংলাদেশে খুন করেছে, যারা বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি করে জবাই করেছে, তারা এসে এই জায়গাতে এত আরাম করে কিভাবে ছিল, ঠিক কোন কারণে বা কার প্রশ্রয় ছিল, সেইটা নিয়ে আমার মনে হয় কথা বলা উচিত। এবং সেখানে আমি কোনো ধরনের মন্তব্য করবো না। এখানে মাননীয় বিধায়করা আছেন, এখানে বিজ্ঞজনরা আছেন। আমাকে একটা কথা বলুন, এই যে ডিপ স্টেট আপনি বারবার বলেছিলেন, চিকেন স্নেকটা আসলে টার্গেট, বাংলাদেশটা আসলে একটা শেল্টার হিসেবে তারা ব্যবহার করতে চাইছে, যাতে করে এই চাঁপাইনবাবগঞ্জ বা রংপুর থেকে এপারে ডিপ স্টেট এই গোটা 7 সিস্টারকে কাট অফ করতে চায়। এই প্ল্যানটা আপনি আগেও বলেছেন আমেরিকান ডিপ স্টেটের একটা ভয়ঙ্কর প্ল্যান, এবং এতে প্রচুর ফান্ডিং জর্জ সোরস দিয়েছে। এটা কি আপনি এখনো বলবেন? ডেফিনেটলি। আপনারা যদি বাংলাদেশের গত 2 বছরে আপনারা যদি দেখেন যে জর্জ সোরসের ছেলে, তিনি যে বাংলাদেশে তাদের যে এজেন্ট আছে ডক্টর ইউনুস, দখলদার বাহিনীর অন্যতম প্রধান, তারা বারবার এখানে এসেছে। আমি বারবারই বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরানো ছাড়া তারা একমাত্র ভারতকে যদি ক্যাপচার করতে চায়, তাহলে তাদের সামনে সবচাইতে বড় বাধা হয়ে যিনি দাঁড়িয়েছিলেন পর্বতসম, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কোনোভাবে বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদকে আশ্রয় দেননি, সেখানে তিনি তাদেরকে মাথা তুলে দাঁড়াতেই দেননি। এবং এই যে পুরো প্রক্রিয়াটা হয়েছে, আজকে মানুষ একদিন বলেছে যে এটা পলিটিক্যাল রেটোরিক, এটা পলিটিক্যালি বলা হচ্ছে। আজকে খেয়াল করে দেখুন, জিসু মিয়া চুক্তি হচ্ছে। আজকে এই নির্বাচনের পর আপনি লক্ষ্য করে দেখেন যে এই নির্বাচনের পরপর জিসু মিয়া চুক্তি হচ্ছে যাচ্ছে। জিসু মিয়া বা আকসু চুক্তিটা আমেরিকার সাথে কি, যে কোনো সময় আপনার ফাইটার প্লেন বাংলাদেশে নামবে, তাদেরকে ফুয়েল দিতে হবে। এখন আমার কথা হচ্ছে যে এই চুক্তিটা ভাইস ভার্সা, বাংলাদেশের ফাইটার প্লেন কি আমেরিকাতে নামবে? বাংলাদেশের, আপনি খালি চিন্তা করেন যে বাংলাদেশের কি সেই সক্ষমতা বা সেই সুযোগ বা সেই প্রয়োজনটা আছে কিনা? তাহলে আমেরিকার কেন এই চুক্তিটা প্রয়োজন যে বাংলাদেশে ফাইটার প্লেন নামবে? এবং খুব নির্দিষ্টভাবে বাংলাদেশের যে জায়গাতে এই ক্যাম্পগুলো হচ্ছে, সেগুলো আবার ভারতের একদম সীমান্ত লাগোয়া জায়গা। আপনি কয়েকটা পয়েন্ট একটু দেখবেন। প্রথমত হচ্ছে যে তারা দীর্ঘদিন চেয়েছে যে ত্রিপুরা বা ওই অঞ্চলটাতে, আপনারা দেখেন যে কুকি চীন,
তাদেরকে নানানভাবে উত্তপ্ত করে রেখেছে। আমরা দীর্ঘ সময় মিজোরামে সেটা দেখেছি। নাম্বার ওয়ান, সেখানে আমরা দেখেছি তারা সেন্ট মার্টিন চেয়েছে, মহেশখালী চেয়েছে, তারা বাংলাদেশে এই যে ট্রেড চুক্তিটা হয়েছে সেটা পড়লে বুঝবেন যে আসলে প্ল্যানটা কোন জায়গাতে হয়েছে। আমি বারবার বলেছি এটা একটা প্রক্সি ওয়ার, এবং এটা প্রক্সি ওয়ার। এবং এই প্রক্সি ওয়ার নিয়ে আমি জানি না কেন আমাদের দেশের, আমি আবারও বলছি যে আপনাকে জাস্ট কমেন্টেটর হিসাবে আমি এনেছি জিও পলিটিক্যাল জায়গায়। আমি তরুণজ্যোতি এবং অরিজিৎদার কাছে যাব। তরুণজ্যোতি, 15 বছর ধরে এত শিক্ষিত, এত সংস্কৃতিবান একটি দল, তারা এটা বুঝলো না যে আসলে এটার একটা জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে, যেটা তৃণমূল কংগ্রেসের উচিত ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত স্মার্ট একজন এমপি, তারই তো উচিত ছিল এটা নিয়ে সরব হওয়া। কি করলেন তারা? ময়ূক, তুমি বড্ড বোকা, অথবা ইচ্ছা করে প্রশ্নটা করছো। তোমায় কে বললো বুঝলো না? প্রত্যেকটা বোঝা এবং ওয়েল ক্যালকুলেটেড থিং। তোমার কালিয়াচক পুলিশ স্টেশনে আগুন লেগে জ্বলে যাওয়াটা মনে আছে? ঠিক। কেন জ্বলেছিল? এমনি ওখানে কি রেকর্ড ছিল? কাউন্টারফেট কারেন্সি, নার্কোটিক্স, এগুলোর হিসাবটা ছিল। জ্বলে গেল থানা, সব রেকর্ড শেষ হয়ে গেল। মাঝে মাঝে বেশ কিছু সরকারি অফিসে আগুন, বেশ কিছু পুলিশ স্টেশনে আগুন, জেলখানায় আগুন, কোর্টে আগুন, এমনি হয়েছে। তার পিছনে ক্যালকুলেটেড স্টেপ ছিল ডকুমেন্ট শেষ করে দেওয়ার। এই যে থানার মধ্যে কদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী জেলখানায় গেলেন, জেলখানায় গিয়ে মোবাইল যেগুলো বেরোলো সেগুলো কি মনে হয়? জেলের ভিতর থেকে অপারেশন চলে। 14 ফরেনার্স অ্যাক্ট বা ফরেনার্স অ্যাক্টে বাংলাদেশি মুসলমানরা পর্যন্ত যারা ভিতরে আটকে আছে সেখান থেকে অপারেশন চালায় এবং এই সিন্ডিকেটটা চলে। গভর্নমেন্ট এবং এই অ্যান্টি সোশ্যাল এবং জঙ্গি এবং জামাত, এদের একটা নেক্সাস। পশ্চিমবঙ্গের বর্ডারের ধারে খারিজি মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির আঁতুর ঘর। কে বলেছিল? বুদ্ধদেব ভট্টাচার্যের কথা ছিল। তারপরও কোনো স্টেপ হয়নি কেন? যাহাই বাম ছিল তাহাই তৃণমূল। বামফ্রন্টও লাস্টের দিকে মনে হয়েছিল না এই মুসলমান ভোট আমার লাগবে, এই মুসলমানরা আমাকে রক্ষা করবে। লাস্টের দিকে মুসলিম রিজার্ভেশন চালু করলো ইন দ্য গাইস অফ ওবিসি। তৃণমূল সেটা কন্টিনিউ করলো এবং বর্ডার এলাকাগুলো আস্তে আস্তে শেষ করে দেওয়া হলো। দেখো, আমার একটা বাড়ি নদিয়ায়, বেথুয়াডহরির ছেলে আমি। ওখানে ডেমোগ্রাফি কীভাবে চেঞ্জ হয়েছে আমি দেখেছি। নদিয়াতে কীভাবে প্রত্যেক দিন চেঞ্জ হয়ে যাচ্ছে আমি দেখেছি। বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় কারা থাকছে, যে তোমার করিমপুর বলো, তেহট্ট বলো, এই জায়গাগুলো কি কি চেঞ্জেস হচ্ছে দেখা যাচ্ছে। কারা আসছে এগুলো যারা থাকছে প্রতিবেশী আজকে হয়ে, সে প্রতিবেশী মানুষগুলো কারা তা চেনা যাচ্ছে না। আমি আবার শহরের কথা ফিরে আসছি। এই ডোমেস্টিক হেল্প যারা ছিল তারা যে হঠাৎ করে হাওয়া হয়ে গেল, সাধারণ মানুষ কি ভেবেছেন এরা কারা ছিল? বিভিন্ন সময় বিভিন্ন নাম নিয়েছিল। কারোর নাম ছিল বাবলু, কারোর নাম ছিল মুন্না, তো আসল নামগুলো কেউ জানতো না। এই নাম পরিবর্তন করার লোকগুলো কারা? রিক্সাওয়ালা যারা ছিল তারা হঠাৎ করে মিসিং হয়ে গেল। টোটো তো একটা গরিব মানুষ কিনে চালানোর জন্য টোটো ফেলে পালালো, এরা কারা? শতরূপাপল্লী থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বস্তিগুলোর একটা অংশ হাওয়া হয়ে গেছে, এরা কারা? আসল ব্যাপার এই 2.5 ফ্রন্ট ওয়ার যেটা চলছে, এই 0.5টা না ময়ূক আমাদের ফাইট করতে হবে। আমাদের বুঝতে হবে আমাদের প্রতিবেশী কারা, আমাদের বুঝতে হবে আমাদের সোসাইটিতে আশেপাশে কারা ঢুকছে, কারা আছে। অল্প কিছু পয়সার বিনিময়ে তৃণমূল যেগুলো করলো, আমি বলছি তো 8,000 টাকা প্যাকেজ ছিল ময়ূক। 8,000 টাকা তুমি দাও, যাবতীয় দমদম এবং রাজারহাটে আমরা বারবার দেখিয়েছি। আর একটা কথা বলবো ময়ূক, জাস্ট যদিও মানে রাজারহাট গোপালপুরের মধ্যে পড়ে না, রাজারহাট নিউটাউনের মধ্যে পড়ে, সিটি সেন্টারের পিছন দিকে যে বস্তিটা, ওই বস্তিটায়, হ্যাঁ ওই বস্তিটায় কারা থাকে কেউ জানে না, সবাই জানতো, কোনো ব্যবস্থা কেন হয়নি? বারবার একই জিনিস হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, অরিজিৎদা আইপ্যাকের অফিস থেকে ঢিল ছড়া দূরত্বে এবং একটি মিনমিনে চ্যানেলের, আমাদেরও অফিস সেখানেই ছিল, মিনমিনে চ্যানেল, তাদেরও একটা বিরাট বড় মাতব্বর সিনিয়র মিনমিনে, তারও অফিস সেখানে ছিল। তার থেকে 500 মিটার দূরে বাংলাদেশি কলোনি পাওয়া গেছিল, কারোর কাছে কোনো অফিসিয়াল ডকুমেন্ট ছিল না। আমি বলছি এটা শুধু বিধাননগর রাজারহাট নয়, এটা তো দমদমেরও ঘটনা। আপনি বারবার যেটা বলছেন, তৃণমূল কংগ্রেসের আপনার যারা প্রতিদ্বন্দ্বী তারা জানতো না, তারা এতটা ন্যাকাশে ছিল। আজকে তো তারাও দেশটাকে একটা বিরক্তিকর জায়গায় নিয়ে চলে গেল। মানুষ তো খেপে যাবে এরপরে তাদের উপরে। তুমি আইপ্যাকের অফিসের কথা বললে ময়ূক, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স বিধাননগরের, যেখানে পরমাণু বোমা সংক্রান্ত বা পরমাণু বিজ্ঞান সংক্রান্ত মানে ক্লাসিফাইড
গবেষণা চলে, তার পূর্ব দেওয়ালের গায়ে বছরের পর বছর যে ওই বস্তি ধরনের কাঠামোতে শয়ে শয়ে মানুষ এসে বসবাস করছিল, বারে বারে বিধাননগরের 4টে থানাকে বারে বারে রিপোর্ট করা সত্ত্বেও চোখ বন্ধ করে বছরের পর বছর ঘুমিয়ে রইল। এরা জানতো না? এরা সমস্ত কিছু জানতো। আমি একটা কথা বলবো, ময়ূক তুমি খুব ভাগ্যবান। ময়ূক শুধু তুমি নাও, এই আর বাংলার অফিস ভাগ্যবান যে এই ধরনের একটা জেহাদি মানসিকতার সরকারকে পশ্চিমবঙ্গবাসী বিদায় করেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি এবার তৃণমূল কংগ্রেস জিতে আসতো, এই রিপাবলিক বাংলার অফিস ছন্ন ছন্ন করে ভাঙা হতো, তোমাকে বিপদে ফেলা হতো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এটা একটা অনেক বৃহত্তর ষড়যন্ত্রের একটা অংশ মাত্র। বেশ, ষড়যন্ত্রটা তো ছিল ডেমোগ্রাফি চেঞ্জ করে বৃহত্তর বাংলাদেশ গঠন করে তার ওয়াজিরে আজম হওয়া। ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের যে সুন্দর ফেব্রিক, তার মধ্যে তো এই অপকর্মগুলো ঠিকমতো গুছিয়ে করে ওঠা যাচ্ছিল না। তাই দরকার ছিল রেফারেন্ডামের দিকে ঠেলে দিয়ে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে কথা বলছেন আপনি, মারাত্মক। আমার সময় একেবারে শেষ, কিন্তু আবারও বলছি যে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে যারা যারা এর আগে চ্যালেঞ্জ করেছিল তারা কিন্তু খুব একটা ভালো জায়গায় আর থাকেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাবালক হতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পলিটিক্সটা যতই বিরোধিতা করুন, বিজেপিকে বিরোধিতা করুন, নরেন্দ্র মোদীকে বিরোধিতা করুন, আমাদের দেশের গণতন্ত্রের সৌন্দর্যটাই এটা। আপনারা যত ইচ্ছা বিরোধিতা করুন, এই যে দেখুন না, ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে যত ট্রোল হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে যত কার্টুন হচ্ছে, ইটালিতে তার যাওয়া নিয়ে, তার মেলোডি লজেন্স দেওয়া নিয়ে যত মিম বানানো হচ্ছে, আপনি পারতেন তৃণমূলের একজন পঞ্চায়েতের প্রধানকে নিয়েও এই মিমটা বানিয়ে বেঁচে যেতে বা জেলে না থেকে রাস্তায় ঘুরে বেড়াতে। সংস্কৃতির বদল হচ্ছে, রাষ্ট্রীয় নির্মাণের প্রসেসটা শুরু হচ্ছে, এটাই থাক, রোহিঙ্গারা যেন না থাকে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন।